আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতের অবস্থা আশঙ্কাজনক, রাখা হয়েছে লাইফ সাপোর্টে, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান স্বজনরা। জামিনেই দলীয় চেয়ারপারসনের মুক্তি চান বিএনপি নেতারা, বললেন বেগম খালেদা জিয়া প্যারোলে মুক্তি নেবেন কিনা সেটা তার ব্যক্তিগত বিষয়। আগুন নেভাতে গিয়ে গুরুতর আহত ফায়ারম্যান সোহেল রানা সিঙ্গাপুরে একটি হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে বনানী এফআর টাওয়ার দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানিয়েছেন ডাক্তার সামন্তলাল সেন। তিনি জানান, রাফির শরীরে 80% পুড়ে গেছে। সোমবার রাত থেকে রোগীর প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছিল, তাই তাকে আইসিইউ থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। রোগীর অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে বলেও জানান সামন্তলাল সেন। রাফির পরিবারের সদস্যরা দায়ীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এর আগে এক ভিডিও কলে চিকিৎসার খোঁজ নেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রাফি। সচিবালয় ভবনগুলো অগ্নিঝুঁকিপূর্ণ না হলেও পুরাতন ভবনগুলো ভূমিকম্প ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। মন্ত্রিসভা বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। সকাল 10:30টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠকে মন্ত্রিসভার সদস্য ছাড়াও সংশ্লিষ্ট সচিবরা অংশ নেন। বৈঠকে 2019 সালের প্রথম 3 মাসে মন্ত্রিপরিষদে গ্রহণ করা বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের চিত্র তুলে ধরা হয়। বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, সচিবালয়ের পুরাতন ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা করছে সরকার। সচিবালয়ের ভবনগুলো অগ্নিঝুঁকিপূর্ণ নয় বলেও জানান তিনি। বলেন, সচিবালয়ে অগ্নি নির্বাপক সরঞ্জাম হালনাগাদ করা হচ্ছে, তবে ভবনগুলোতে শর্ট সার্কিট ব্রেকার থাকায় আগুন লাগলে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। বিএনপি নেতারা বলেছেন, বেগম খালেদা জিয়া প্যারোলে মুক্তি নেবেন কিনা সেটা তার ব্যক্তিগত বিষয়, তবে দলের মধ্যে এ নিয়ে কোনো আলোচনা হয়নি। বেগম খালেদা জিয়া জামিনে মুক্তি পাক সেটাই চান তারা। নেতারা জানতে চান, সরকারের যদি বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সদিচ্ছা থাকে তাহলে আদালতের মাধ্যমে মুক্তি দিতে বাধা কোথায়? ডায়াবেটিস, কিডনি, আর্থারাইটিস সহ নানা রোগে আক্রান্ত কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দ্বিতীয়বারের মতো বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন। দীর্ঘ 1 বছরেও জামিনে মুক্তি না পাওয়ায় হাসপাতালে ভর্তির পর থেকেই বেগম খালেদা জিয়া প্যারোলে মুক্ত হতে পারেন বলে আলোচনা শুরু হয় রাজনৈতিক অঙ্গনে। বিএনপি নেতারা বলছেন, বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে দলে কোনো আলোচনা হয়নি। জামিনই চাই আমরা, তার প্যারোলে মুক্তির ব্যাপারে কোনো আলোচনাও করি নাই এখনো। আর এ ব্যাপারে আলোচনা করার কোনো অবকাশও নাই। এই আবেদন দলের পক্ষ থেকে না, যদি হয় তাহলে সেটা পরিবারের পক্ষ থেকে হয়। বেগম খালেদা জিয়া এর আগেও যখন 1/11-এর সময় তাকে প্যারোলে মুক্তি দেওয়ার কথা হয়েছিল, রাজি হন নাই। কাজেই আমরা জানি না যে এ ব্যাপারে উনি রাজি হবেন কি হবেন না। আমাদের কাছে মূল কথা সেটা হলো যে উনি দারুণভাবে অসুস্থ এবং তিনি সর্বোত্তম চিকিৎসা পাওয়ার দাবিদার। অতএব তাকে সর্বোত্তম চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হোক। নেতারা বলছেন, সরকারের বাধার কারণেই গত 1 বছরে বেগম খালেদা জিয়া জামিন পাননি। আদালত যদি জামিন দেয় তাহলে আমার প্যারোল প্রয়োজনটা কি? আর প্যারোলে যদি আমি জামিন পাই তাহলে আমি আদালতের মাধ্যমে পাবো না কেন? কারণ জনগণ তো বিশ্বাস করে না যে আদালত সরকারের নিয়ন্ত্রণের বাইরে বা সরকারের ইচ্ছার বাইরে আদালতের কিছু করণীয় আছে। সরকারের যদি প্যারোলে মুক্তি দেওয়ার সদিচ্ছা থাকে তাহলে আদালতের মাধ্যমে ওনার মুক্তি লাভে বাধা কোথায়? আদালত থেকে যদি আমার মুক্তি না হয়, প্যারোলে যে আমার মুক্তি হবে না, এই কথাটা তো সত্য। আমি চাইতে পারি, চাইলেই যে আমি পাবো তা তো নয়। সরকারের আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল পদে পদে বাধা দিচ্ছে, এটা কি সরকারের ইচ্ছার বাইরে বাধা দিচ্ছে? সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সহ সরকার সমর্থকরা দণ্ডিত হবার পরপরই জামিন পেলেও বেগম খালেদা জিয়ার জামিনে বাধা দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা।
এদিকে বেগম খালেদা জিয়াকে জামিনে বাধা না দিয়ে নিঃশর্ত মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে মন্ত্রীদের পরস্পর বিরোধী বক্তব্য নিষ্ঠুর তামাশা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএনপি নেত্রী যথাযথ চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ করেন রিজভী। বেগম খালেদা জিয়ার ক্ষতি করতে সরকার সময় ক্ষেপণ করছে কিনা তা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। খালেদা জিয়ার কোনো ধরনের ক্ষতি হলে তার দায় দায়িত্ব সরকারকে নিতে হবে বলে জানান বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা সম্পদের তথ্য গোপন করা এক মামলার কার্যক্রম স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। ফলে বিচারিক আদালতে মামলাটি চলবে। মওদুদ আহমেদের করা এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস.এম. কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমেদ নিজেই শুনানি করেন, আর দুদকের আইনজীবী ছিলেন খুরশিদ আলম খান। এই মামলা ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। অনেকগুলো সাক্ষ্যও হয়ে গেছে। হাইকোর্টে তার ফিনান্সিয়াল বিষয়ে মামলা আছে, সেগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই মামলা কার্যক্রম বন্ধ রাখার আবেদন করেছিলেন মওদুদ আহমেদ। জ্ঞাত আয় বহির্ভূত প্রায় ৭.৫ কোটি টাকার সম্পদ অর্জন এবং প্রায় ৪.৫ কোটি টাকার তথ্য গোপনের অভিযোগে মওদুদ আহমেদের বিরুদ্ধে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা করে দুদক। রাজধানী বনানীর এফআর টাওয়ারে আগুন নেভানোর সময় গুরুতর আহত ফায়ারম্যান সোহেল রানা সিঙ্গাপুরে একটি হাসপাতালে মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭-এ। সোমবার স্থানীয় সময় ভোর ৪টা১৭ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সোহেল রানা। গত শুক্রবার উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। এর আগে গত ২৮ মার্চ অগ্নিকাণ্ডের সময় কুমিটোলা স্টেশনে ফায়ারম্যান সোহেল রানা ফায়ার সার্ভিসে উঁচু ল্যাডারে উঠে আগুন নেভানো ও আটকে পড়াদের উদ্ধারের কাজ করছিলেন। এক পর্যায়ে শরীরে লাগানো নিরাপত্তা হুক মইয়ের সঙ্গে আটকে গেলে পিছলে পড়ে বিপজ্জনকভাবে ঝুলতে থাকেন রানা। এ সময় ল্যাডারের চাপে তার একটি পা ভেঙে যায় এবং শরীরের অন্যান্য অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তাকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয় দুঃসাহসী এই অগ্নিযোদ্ধাকে। মালয়েশিয়ায় এক সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশি সহ ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৪ জন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এই দুর্ঘটনায় মোহাম্মদ সোহেল, মোহাম্মদ মোমিন, আলামিন, রাকিব, মহসিন, মোহাম্মদ গোলাম ও রামু চৌধুরী নামে ৬ বাংলাদেশি নিহত হয়েছে। স্থানীয় সময় রবিবার রাত 11:15টার দিকে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছাকাছি রাস্তার পাশে খাদে বাসটি উল্টে পড়ে। পুলিশ জানায় বাসটি নীলাই নেগ্রি সাম্বিলান থেকে শ্রমিকদের নিয়ে আসছিল। দুর্ঘটনার সময় বাসটিতে ৪৩ জন শ্রমিক ছিল। হতাহতদের সবাই এমএএস কার্গো চুক্তিভিত্তিক কর্মী বলে জানায় পুলিশ। ঘটনাস্থলে ৮ জন নিহত হয়। গুরুতর আহতদের চিকিৎসার জন্য কাজাং, সারডাং ও পুত্রাজায়া সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত বাংলাদেশিদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে বাংলাদেশ হাইকমিশন। দ্বিতীয় দিনের মতো ধর্মঘট চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ধর্মঘটে আজও বন্ধ রয়েছে শাটল ট্রেন চলাচল। রবিবার ছাত্রলীগের ধর্মঘটে পরিবহন পুলে থাকা বেশিরভাগ যানবাহন অকেজ করে দেওয়ার কারণে শিক্ষক বাস ছেড়ে যেতে পারেনি। এতে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী শূন্য রয়েছে বিভাগ, ইনস্টিটিউট ও দফতরগুলো। এছাড়া ক্লাস পরীক্ষা স্থগিত বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার AKM নূর আহমেদ। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন ছাত্রলীগ নেতারা। অস্ত্র মামলায় কারাগারে থাকা ৬ ছাত্রলীগ কর্মী মুক্তি ও মামলা প্রত্যাহার, ২০১৫ সাল থেকে সব রাজনৈতিক মামলা প্রত্যাহার, হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীরকে প্রত্যাহার ও প্রক্টরের পদত্যাগের দাবিতে এই ধর্মঘট পালন করছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের একাংশ। দীর্ঘদিন ধরে একটি সেতুর অপেক্ষায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাহাট ও নাওডাঙ্গা ইউনিয়নের ১০ গ্রামের মানুষ ১২ মাসি নদীর উপর নিজেদের তৈরি বাঁশের নড়বড়ে সাঁকো দিয়ে তাদের ১২ মাস ভোগান্তির কারণ। জনপ্রতিনিধিদের কাছে বারবার ধরনা দিয়েও আশ্বাস ছাড়া কিছুই জোটেনি তাদের ভাগ্যে। কুড়িগ্রাম থেকে শফিকুল ইসলাম বেবুর রিপোর্ট। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাহাট ও নাওডাঙ্গা ইউনিয়নে ১২ মাসি নদীর উপর রয়েছে দুটি বাঁশের সাঁকো। একটির দৈর্ঘ্য প্রায় ৮০ ফুট,
অপরটির 60 ফুট। নিজ উদ্যোগে তৈরি এ দুটি বাঁশের সাঁকো দিয়ে বছরের পর বছর চলাচল করছেন স্থানীয়রা। বয়সের ভারে নড়বড়ে হয়ে গেছে এ সেতু, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ভারী যানবাহন চলতে না পারায় চরম দুর্ভোগে ব্যবসায়ী, রোগী এবং শিক্ষার্থীরা। 30 থেকে 40 বছর ধরে দেখছি যে বেহাল অবস্থা, এইরকম অবস্থা। বাঁশের সাঁকো দিয়ে আমরা পারাপার হই। একটা কলেজ আছে, হাই স্কুল আছে 2টা, নদীর উপর প্রায় 20,000 লোকের বসতি। ধান বা কোনো ধান নিয়ে গেলে আমার খুব অসুবিধা, মানে পারাপাড়ির জন্য একেবারে খুব অসুবিধা। নোয়াখুশি, দুলালি, মোগলহাট, লালমনিরহাটের রাস্তায় এই জায়গাতে মানুষ সব চলাচল করে। ব্যবসা বাণিজ্যের একটু অসুবিধা হয়, পারাপাড়ের জন্য অসুবিধা হয়, বৃষ্টি হলে খুব ভালো হয়। বরাবরের মতো আশ্বাসী সম্বল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে উদ্যোগ নেয়ার কথা জানালেন উপজেলা প্রকৌশলী। এখানে নতুন আসছি, এখনো সবকিছু ঘুরে দেখা হয়নি। সবকিছু ঘুরে দেখি, তারপর যে জায়গাটার কথা, যে ব্রিজের নামটা বললেন ইন্দুরঘাট, সেখানে যাই যে দেখে আসলে মানে কতটুকু ফিজিবল ব্রিজটা করলে পারে আমাদের কতগুলো জনগণ উপকৃত হবে না হবে। তারপর আমি সেই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো। তারপর এমপি সাহেবের কাছে যে ডিও লেটার যেহেতু দেওয়া লাগে, তাদের ডিও লেটার অনুসারে আমাদের রংপুর বিভাগ অবকাঠামো উন্নয়ন প্রকল্প থেকে প্রজেক্ট মানে ইমপ্লিমেন্টেশন দেওয়া হয়। তো সেই হিসাবে যদি দেওয়া যায় তাহলে আমি সেরকম একটা উদ্যোগ নেব। একটি সেতুর অভাবে অর্থনৈতিকভাবেও পিছিয়ে এসব গ্রামের খেটে খাওয়া মানুষগুলোর জীবন। কোনো আশ্বাসেই আর বিশ্বাস রাখতে পারছেন না তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নিচ্ছে সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। ট্রাম্পের বিতর্কিত সীমান্ত নীতি নিয়ে বিরোধের জেরে পদত্যাগ করেছেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী। দাপুটে জয়ে ফের আইপিএল এর শীর্ষে কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালসের হার 8 উইকেটে। বিরতির পর আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। 200 স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, যার ওজন 23 কেজি 400 গ্রাম। সকালে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে টয়লেট থেকে এসব স্বর্ণ জব্দ করে শুল্ক গোয়েন্দারা। এসব স্বর্ণের মূল্য আনুমানিক 12 কোটি টাকা। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন জানান, আবুধাবি থেকে বাংলাদেশ বিমানে ফ্লাইট BG128 সকাল 6টা 5 মিনিট চট্টগ্রামে অবতরণ করে। যাত্রীরা নেমে যাওয়ার পর উড়োজাহাজে টয়লেটে অভিযান চালিয়ে স্বর্ণগুলো পাওয়া যায়। পাচারের সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। আন্তর্জাতিক আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। এবার ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্র হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টেন নিলসেন। মেক্সিকো সীমান্ত অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতে বিতর্কিত নীতি নিয়ে বিরোধের জেরে তিনি পদত্যাগ করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অসন্তুষ্টি সত্ত্বেও দেশটির সবচেয়ে বিতর্কিত নীতির প্রতি পূর্ণ আনুগত্য নিয়ে 2017 সালের জানুয়ারি থেকে দায়িত্ব পালন করে আসছিলেন নিলসেন। কিন্তু রবিবার সীমান্ত দেয়াল নির্মাণে বাস্তবায়নের দায়িত্ব থেকে পদত্যাগ করেন তিনি। এক টুইট বার্তায় হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের দায়িত্ব সামলানোকে আজীবন সম্মানের বিষয় বলে অভিহিত করেন নিলসেন। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প তার টুইটার অ্যাকাউন্টে ক্রিস্টিয়ানের পরিবর্তে সাময়িকভাবে দায়িত্বের জন্য কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন কমিশনার কেভিন ম্যাকালিনানের নাম ঘোষণা করেন। এদিকে নিলসেনের পদত্যাগকে সহমর্মিতা জানিয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ এবং ভঙ্গুর মার্কিন সীমান্ত নীতির দুর্নাম করেন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। কর্মসংস্থান এবং কৃষকদের আয় দ্বিগুণ করার আশ্বাস দিয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উদযাপনের জন্য বিজেপিকে আবারও নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন দলীয় সভাপতি অমিত শাহ। লোকসভা নির্বাচনে ভোট শুরুর মাত্র 3 দিন বাকি থাকতেই এই ইশতেহার প্রকাশ হলো। রাজধানী নয়াদিল্লিতে এই আয়োজনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দলীয় সভাপতি অমিত শাহ, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। 2014 সালে নির্বাচনে ভোট গ্রহণ শুরুর দিন বিজেপি ইশতেহারে প্রকাশ করলেও এবার নির্বাচন কমিশনের কড়াকড়িতে তা সম্ভব হয়নি। সংকল্পপত্র নামের এই ইশতেহার প্রকাশের অনুষ্ঠানে অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, উন্নয়ন ও জাতীয় নিরাপত্তার স্বার্থে কঠোর নীতি মেনে চলেছে বিজেপি সরকার। অমিত শাহ দাবি করেন, গেল 5 বছরের শাসনামলে বিজেপির বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ ওঠেনি। তিনি জানান, ইশতেহারটি তৈরির আগে 12টি শ্রেণীর 6 কোটি মানুষের পরামর্শ নেওয়া হয়েছে। নির্বাচিত হলে 2020 সাল নাগাদ সবার জন্য
জন্য বাসস্থান এবং আগামী 1 বছরের মধ্যে কৃষকের আয় দ্বিগুণ করার আশ্বাস রয়েছে এই ইশতেহারে। লিবিয়ার রাজধানী ত্রিপোলি সীমান্তে জাতিসংঘ সমর্থিত সরকারি বাহিনী ও বিদ্রোহী লিবিয়ান ন্যাশনাল আর্মির মধ্যে সংঘর্ষে অন্তত 21 জন নিহত হয়েছে, আহত 27 জন। নিরাপত্তার স্বার্থে শক্তিশালী দেশগুলোর প্রতিনিধি ও কর্মকর্তাদের লিবিয়া থেকে সরিয়ে নেওয়া হয়েছে। রবিবার জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বে বিদ্রোহী সেনাবাহিনী ত্রিপোলি দখলের উদ্দেশ্যে রাজধানীর পূর্ব দিকে হানা দিলে প্রধানমন্ত্রী ফায়েজ আল সিরাজের নির্দেশে সরকারি বাহিনী বোমা হামলা চালায়। সংঘর্ষে নিহতদের মধ্যে একজন রেড ক্রিসেন্টের চিকিৎসক এবং 14 জন জেনারেল হাফতার বাহিনীর যোদ্ধা বলে জানা গেছে। বিদ্রোহী এলএনএ এর মুখপাত্র জানান, ত্রিপোলি এখন 2000-এরও বেশি সন্ত্রাসীদের আস্তানা। তাদের পরাজিত করবে এলএনএ। ত্রিপোলির প্রধান বিমানবন্দরে রয়েছে বিদ্রোহীদের দখলে। চলমান পরিস্থিতিতে ভারত ও মার্কিন কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হয়েছে। 2011 সালে মুয়াম্মার গাদ্দাফির মৃত্যুর পর দেশটি রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং জেনারেল হাফতার বিদ্রোহী বাহিনী এলএনএ এর প্রধান হন। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতের অবস্থা আশঙ্কাজনক, রাখা হয়েছে লাইফ সাপোর্টে। দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান স্বজনরা। জামিনেই দলীয় চেয়ারপারসনের মুক্তি চান বিএনপি নেতারা, বললেন প্যারোলে মুক্তি নেবে কি না তা খালেদা জিয়ার ব্যক্তিগত বিষয়। আগুন নেভাতে গিয়ে গুরুতর আহত ফায়ারম্যান সোহেল রানা সিঙ্গাপুরে একটি হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে বনানীর এফআর টাওয়ার দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 27। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, তার আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।